সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পর সরকারি চাকরি অধ্যাদেশ আবারও সংশোধন করছে সরকার। তাতে আগের চেয়ে কিছু বিষয় শিথিল করা হচ্ছে। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে তদন্ত কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে। উপদেষ্টা পরিষদে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়ায় দ্বিতীয় সংশোধনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের এই বৈঠক। সংশোধনীতে অনানুগত্যের শামিল সংক্রান্ত ধারাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পরিবর্তে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র ও নির্দেশ অমান্য করেন বা বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন, এসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য 3 দিনের মধ্যে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার বিষয়ে অধ্যাদেশে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে। এর আগে সংশোধনীতে অনেকটা নোটিশ দিয়েই শাস্তিমূলক ব্যবস্থার সুযোগ ছিল। এছাড়া অপরাধের ধরনেও কিছু পরিবর্তন আনা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বৃহস্পতিবার বেবি চকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সংস্থাটির কর্মকর্তারা জানান, এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির 1990 সালের 8 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগ দেন। পেশাগত জীবনে তিনি বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ ফাইটার পাইলট হিসেবে তিনি 2900 ঘন্টারও বেশি উড্ডয়ন সম্পন্ন করেছেন। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস 3 বছরের জন্য খোলার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া চলমান সংস্কার কাজে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি। পাশাপাশি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিদের তথ্য জানতে চেয়েছে ঢাকা। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে। আলোচনায় কি ছিল প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। তাদের আলাপে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়টি উঠে এসেছে। চলমান সংস্কার কাজেও সমর্থন অব্যাহত রাখবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। একথাই জানান পররাষ্ট্র উপদেষ্টা। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা ইয়ার ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার বাংলাদেশিদের বিষয়ে তথ্য জানতে চেয়েছে ঢাকা। তবে এখনো কিছু জানায়নি কুয়ালালামপুর, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে। আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি যে 2-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কি। এগুলি এখনো একটু ফ্লুইড আছে। আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবেই আমাদেরও চেক আপ করতে হবে যে আসলে তাদের কতটুকু কি তাদের সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে। ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশের জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধি নিয়ে অস্বস্তির বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আসলে এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা সই করবো। তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। আমরা তো এখনও তাকে প্রস্তাব করেছে। প্রস্তাব তো আপনারা জানেন যে এগ্রিমো দিতে হয় এই পক্ষ থেকে। আমরা এখনও এগ্রিমো প্রসেস করিনি, কাজেই প্রসেস হোক তারপরে। অপর এক প্রশ্নের উত্তরে অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে দ্বিপক্ষীয়ভাবে সমস্যা সমাধানের কথা বলেন তৌহিদ হোসেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাগুরা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ ফরিদপুরে এবং ফরিদপুরের যত সংকট এবং সম্ভাবনা রয়েছে সেসব নিয়ে কথা বলেছে সাধারণ মানুষের সাথে। এই মুহূর্তে আমার সাথে আছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা। আপনার কাছে একটু জানতে চাইবে যে ফরিদপুরের মানুষ অনেক সংকটের কথা বলেছে, তার মধ্যে একটি রাস্তা হচ্ছে ভাঙা পর্যন্ত গিয়েছে প্রায় 35 কিলোমিটার এবং বিভিন্ন জেলায় ওই রাস্তা দিয়ে যাওয়া, মানুষ খুব ভোগান্তির কথা বলছে। আপনার অবগত কিনা বিষয়টি? জি ধন্যবাদ। আমরা আসলে ফরিদপুরে সবাই এই বিষয়টি নিয়ে অবগত এবং এই বিষয়ে ফরিদপুর কার্যক্রমে চলমান রয়েছে। আপনার রাস্তাটির অধিগ্রহণ কার্যক্রম চলছে। এই মুহূর্তে অধিগ্রহণ কার্যক্রম চলমান হলে পূর্ণাঙ্গ রাস্তার কাজ শুরু হবে। আর এই মুহূর্তে যে
রাস্তাটিতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনার ঝামেলাগুলো নিরসনে বা এই মেরামত কাজ হাতে নেওয়া হয়েছে পিএমপি মেজর 2 প্রজেক্টের আওতায় 2টি ধাপে এখানে ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। আশা করা যায় মেইনটেনেন্স কার্যক্রম সমাপ্ত হলে এই রাস্তাটির যে বর্তমান জনগণ যে ভোগান্তিটা পোহাচ্ছে সেটা অনেকটা লাঘব হবে। একটু অধিগ্রহণের বিষয়টি স্পষ্ট যদি করতাম। ধন্যবাদ। আপনি জানেন যে অধিগ্রহণ আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া। অধিগ্রহণ প্রক্রিয়াতে শুরুতে জমির মালিককে নোটিশ দেওয়া হয়, সেটা নিয়ে যদি কেউ আপত্তি দেয় সেই আপত্তি শুনানি করতে হয়, শুনানি নিষ্পত্তি সাপেক্ষে আসলে সেই জমিটির চূড়ান্তভাবে অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত হয়। তো দীর্ঘ প্রসেস সম্পাদন হতে একটা সময় লেগে যায়, সেটা আসলে আপনার আইনগত বিষয় এবং জনগণের অধিকার কোনোভাবে যেন খর্ব না হয় সেটা হয়। আমি একটু শহরের বিষয়ে আসতে চাচ্ছিলাম যে যানজট, অনেকের অভিযোগ যে একটা যানজট মুক্ত শহর চায় তারা, মানে এই বিষয়ে কি আপনারা কোনো কার্যক্রম কিংবা কোনো কিছু আছে? আমাদের জেলা প্রশাসক স্যার এবং এইখানে যারা এই স্টেক হোল্ডারগুলো আছে, আমাদের পুলিশ বিভাগ বা অন্যান্য দপ্তরের সাথে, সভা বা অন্যান্য দপ্তরের সাথে আমরা বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইটা কিভাবে কমানো যায়। সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে বিষয়টা আমাদের নজরে আসে সেটা হচ্ছে গিয়ে 3 হুইলার বা অটো যে অনুমোদিত যে রিক্সা যানবাহনগুলো যেগুলো শহরের মধ্যে প্রবেশ করে শহরকে এই জ্যামের সৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেইটা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। নদী ভাঙন নিয়ে কি আপনারা কোনো মানে স্থায়ী সমাধানের কোনো পরিকল্পনা আছে? ভাঙনপ্রবণ এলাকা সেই জায়গাগুলোতে প্রোটেকশনের ব্যবস্থা সম্পাদিত হয়েছে। যদি বর্ষাকালে অতিবৃষ্টি বা অতিরিক্ত বর্ষার কারণে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে জিও ব্যাগ দিয়ে তাৎক্ষণিকভাবে সেই অংশটা সমাধান করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সহ আমরা সকলেই প্রস্তুত রয়েছি। কোনো ভালো পরিকল্পনার বিষয় থাকলে জানতে চাই উন্নয়নের ক্ষেত্রে। জি ধন্যবাদ। আমাদের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা স্যার 3 বছর মেয়াদী একটি অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা সাজিয়েছেন। সেখানে যেমন হচ্ছে গিয়ে আমাদের সার্বিক আইন শৃঙ্খলা কীভাবে মনিটর করা যাবে, সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, সেখানে হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আইন শৃঙ্খলার সাথে জড়িত সেগুলো বিষয় রয়েছে, শিক্ষাক্ষেত্রে কিভাবে কাজ করা যায়, বিশেষ করে আপনি জানেন এখানে বেশ কয়েকটা চরাঞ্চল রয়েছে, সেই অঞ্চলের শিক্ষার্থীদের কিভাবে মেইন স্ট্রিমে অন্তর্ভুক্ত করতে পারি সেই বিষয় নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে একটা নদী রয়েছে শহরের মধ্যে, কুমার নদ, সেটাকে কিভাবে অবৈধ দখলমুক্ত করতে পারি। পরিবেশ দূষণের সাথে সংশ্লিষ্ট আপনি জানেন যে ইট ভাটাগুলো বা হচ্ছে অবৈধ ইট ভাটাগুলোকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যায়, বা অবৈধভাবে বালু কাটা বা এই ধরনের বিষয়গুলো কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেই বিষয়কে সামনে রেখে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা যায় যে আমরা সময় পেলে সেগুলোর একটা ফলপ্রসূ প্রভাব দেখতে পাবো। আপনাকে আমাদের ডিবিসি এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ফরিদপুরে ছিল, কথা বলেছে সাধারণ মানুষের সাথে এবং সেই সাথে এখন কথা বলা হলো ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, ওনার সাথে কথা বললাম। তো ডিবিসি এক্সপ্রেস আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিতের পর মিয়ানমারে দারুণ সময় পার করছে বাংলাদেশের মেয়েরা। তবে এখনই নয়, সব উদযাপন শেষ ম্যাচের জন্য জমিয়ে রেখেছেন আফিদা শিউলিরা। অন্যদিকে এই অর্জনের পুরো কৃতিত্ব ফুটবলারদের দিলেন দলের সহকারী কোচ লিটু। জানালেন নিয়ম রক্ষার হলেও তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটাকেও দেখছেন গুরুত্বের সাথে। ইতিহাস গড়ে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। 1980 সালে বাংলাদেশ পুরুষ দলের পর এবার নারীরাও খেলবে এশিয়া কাপে। অস্ট্রেলিয়ার মূল পর্ব যেন হাতছানি দিচ্ছে আফিদাদের। এছাড়া এই টুর্নামেন্টে 2027 সালের ফিফা নারী বিশ্বকাপ এবং 2028 সালের অলিম্পিকের বাছাই পর্ব হিসেবেও কাজ করবে। এতে করে বাংলাদেশের সামনে বিশ্বমঞ্চে খেলার সুযোগ তৈরি হয়েছে। এমন অর্জনের পরদিন মিয়ানমারে বেশ খোশ মেজাজে দেখা গেছে মেয়েদের। তবে এখনই নয়, উদযাপন জমিয়ে রেখেছেন শেষ ম্যাচের জন্য, জানালেন শিউলি আজিজ। সবাই যদি নিজেদের হৃদয় থেকে চাই যে আমরা যদি খেলি আমরা কোয়ালিফাই করতে পারবো, আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। এদিকে নিজেদের এতদিনের পরিশ্রম সফল হয়েছে বলে নারীদের সহকারী কোচ লিটু জানালেন শেষ ম্যাচটাকেও দেখছেন গুরুত্বের সাথে। এটা আমি বলবো যে আমাদের এই এতদিনের যে কষ্ট মেয়েদের বা আমরা যে এতদিন ধরে জার্নি করছি সেটারই একটা ফসল। আমাদের আরেকটা ম্যাচ আছে,
তো আমরা এই ম্যাচটাকেও অনার করছি। 2026 নারী এশিয়ান কাপ, 2027 ব্রাজিল নারী বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবেও কাজ করবে। 2026 নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা 8টি দল সুযোগ পাবে 2028 অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব খেলার। আর তাই এই নারীদের সামনে এখন যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।